নবাবজাদি, তোর কি কোনো কাজকর্ম নেই? সারাটা দিন ঘরের কোণে বসে থাকিস, সংসারের কাজগুলো কি করবিটা কি শুনি? বিধাতা একটু তোকে রূপ দিয়েছে বলি তুই কি সবসময় সকল কাজ এড়িয়ে যাবি? এই ঘরের কাজগুলো এখনই করে নে, না হলে কিন্তু দেখিস তোর কপালে আমি ঝাঁটা পেটা করব। কাজকর্মের কোনো খবর নেই, সারাটা দিন ঢ্যাং ঢেঙিয়ে পাড়ার মেয়েদের সাথে ঘুরে বেড়ানো, তাই তো? আজ তোর দাদা আসুক, তোর একটা ব্যবস্থা করছি আমি। এরম কথা তুমি কি করে বলতে পারছো বৌদি? আমি তো সারা দিনই কাজ করি সংসারের। তুমি কেন সবসময় আমার পেছনে লেগে থাকো বলো তো বৌদি? আমার কি দোষ? আমাকে তো তোমার নিজের বোনও মনে করতে পারো। আজ আমার বাবা মা নেই বলে তুমি আমার সাথে এরকমভাবে ব্যবহার করতে পারছো বৌদি? আমার মতো একটা এতিম মেয়ের উপর তোমার কি একটু মায়া হয় না? তুমি তো জানোই বৌদি, দাদা তোমাকে কত ভয় পায়। তবু দাদাকে তুমি আমার কথা বিচার দিও না বৌদি, তোমার কাছে অনুরোধ। আমি কি চাই জানো তো বৌদি? তোমাদের সাথে একটু শান্তিতে থাকতে। তোমার তো সব কথাই আমি মেনে চলি, তবু তুমি আমাকে কেন দেখতে পারো না বৌদি? উত্তর দাও বৌদি, উত্তর দাও। আর আমার বয়সী মেয়েরা সারাটা দিনই তো ঘুরে বেড়ায়, একটু আধটু আমি চাই, তাহলে আমার দোষ হয়ে যায়? তুমি বলো বৌদি। কিছু না পারলে কি হয়েছে? চ্যাটাং চ্যাটাং কথা তো খুব শিখেছিস দেখা যায়। আমি জানি ওই রুমির কাছ থেকে এসব কথা শিখেছিস, তাই না? ওই বদমাস মেয়ে রুমি। ছি ছি বৌদি, তুমি এইসব কথা কি বলছো? আমার সেই রুমি তো আমাকে কখনো এসব কথা বলে না। সে তো আমাকে কত কিছু আরও বোঝায়, যে বড় বৌদি হচ্ছে মায়ের মতো, মায়ের সাথে যেভাবে আচরণ করিস সেভাবে বড় বৌদির সাথে আচরণ করবি। এরকম কথা কখনোই বলে না বৌদি, তুমি বিশ্বাস করো, রুমি অনেক ভালো মেয়ে। হয়েছে হয়েছে, শোয়ের আর গুণগান গাইতে হবে না। এখন যা, গিয়ে পুকুর পাড় থেকে একটু জল নিয়ে আয়। জল নিয়ে এসে রান্নাটা চাপা, তোর দাদা এখনই এসে পড়বে, এসে আবার খাবার চাইবে। আর শোন, পুকুর পাড়ে গিয়ে আবার রুমির সাথে কথা বলা শুরু করে দিস না, একটু তাড়াতাড়ি আসিস। না না বৌদি, রুমির সাথে আমার কত দিন ধরে দেখা হয় না। রুমির বাবা অনেক অসুস্থ তো, তাই শহরে গিয়েছিল চিকিৎসা করাতে। এখন জানি না বৌদি সে এসেছে কিনা গ্রামে। তবে পুকুর ঘাটে জল আনতে গিয়ে আমি বেশি দেরি করব না বৌদি, আমি যাবো আর আসবো। ঠিক আছে ঠিক আছে, এখন যা এখান থেকে, তোর কথাগুলো আমার মাথায় ধরছে। রূপের গরিমা দেখাস তাই না? তোর ওই রূপের গরিমা থাকবে না রে, থাকবে না, অপেক্ষা কর। কি রে সই পড়ি, তোকে কতদিন পর দেখলাম। কিছুদিন শহরে ছিলাম বাবার চিকিৎসার জন্য, তোকে এত মনে পড়েছে যে কি বলবো তোকে। আর তোর কি হয়েছে বলতো সখী? তোর মুখটা এরকম কালো কালো লাগছে যে, আমার সুন্দরী সখীটার এত ব্যথা কেন? আমাকে সবটা খুলে বল রে, তোর এরকম মুখ আমার একদম ভালো লাগে না। আরে সই, তেমন কিছু হয়নি রে, আসলে বাড়িতে একটু ঝামেলা চলছে, তাই মুখটা ওরকম করে রেখেছি। আচ্ছা আগে বল, তোর বাবা কেমন আছে? তোর বাবার জন্য কত প্রার্থনাটাই না আমি করেছি, তোর বাবা যেন খুব তাড়াতাড়ি সেরে যায়। আর তুইও তো একদম শুকিয়ে গেছিস রে, খুব কষ্ট হয়েছে শহরে থেকে, তাই না? তোর সাথে আমার প্রায় 11 দিন পর দেখা হলো। জানিস রে সই, আমার বৌদি আমাকে আরও অত্যাচার করা শুরু করে দিয়েছে। এখন তো আমাকে ঠিকমতো খাবারটুকুও খেতে দেয় না। আর আমার দাদা বৌদির বয়েও কিছু আমাকে বলে না, শুধুমাত্র সব কিছু তাকিয়ে তাকিয়ে শোনে। আমি কি করব সই? আমাকে একটা বুদ্ধি দে, আমি আর পারছি না। সবর কর সই, সবরে মেয়া ফলে। তুই একটু সবর করে থাক, তারপর দেখবি আমার সুন্দরী সইকে একটা বড় রাজকুমার এসে তোকে উঠিয়ে নিয়ে গেছে বিয়ের জন্য। তোর এই মজার কৌতুকগুলি শুনলি না আমার বড্ড হাসি পায় রে। তুই পারিসও বটে, আমাকে হাসানোর জন্য সবসময় প্রস্তুত থাকিস। আমি সত্যি বলছি রে সই, তুই যে সুন্দরীর সুন্দরী, তোকে তো ওরকম রাজকুমারী এসে বিয়ে করে নিয়ে যাবি, দেখিস আমার কথা তুই মিলিয়ে নিস, বুঝেছিস সখী? তারপর বলিস। আচ্ছা শোন রে সখী, আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে, আমার এখন বাড়িতে যেতেই হবে, না হলে বৌদি আবার খুব রাগ করবে রে। বাড়িতে গিয়ে আমাকে রান্না চাপাতে হবে।
আচ্ছা শোন সই, বিকেলে পুকুর ঘাটে আসিস কিন্তু, তোর সাথে আমার আরো অনেক কথা আছে, বলিস না কিন্তু। যেভাবেই হোক তুই আমার সাথে দেখা করবি বিকেলে। আচ্ছা রে পাগলি, তোর সাথে আমি দেখা করবই করব। বৌদিকে ভুলিয়ে বালিয়ে আমি বিকেলের দিকে পুকুর ঘাটে নিশ্চয়ই আসবো। তুই আমার জন্য অপেক্ষা করিস। আচ্ছা শোনো না, তোমার ছোট বোনের তো ভালোই বয়স হয়েছে, তা ওর বিয়ের কোনো ব্যবস্থা করছো না কেন? নাকি সারা জীবন এখানে ঝুলিয়ে রাখবে আমার মাথাটা খাওয়ার জন্য? তোমার তো খুব ভালোই লাগে আমাকে জ্বালানোর জন্য, তাই না? তোমার ওই বোনকে আমি একদম আর সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি ওকে বিদায় করো, আমার ঘরে একটু শান্তি চাই আমি, না হলে কিন্তু বাপের বাড়ি চলে যাব সারা জীবনের জন্য। আমার এসব ফালতু পেঁচানোর ভালো লাগে না। তোমার বোন সারাটা দিন পাড়ার মেয়েদের সাথে ঘুরে বেড়ায়, সংসারে একটা কাজও করানো যায় না তাকে দিয়ে। কোনো রকম একটা ছেলে পেলে দেখে বিয়ে করিয়ে দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সংসারের ঘানি টানলেই মাথা থেকে সব বেড়ানোর বোধ নেমে যাবে। আরে গিন্নি, আমি তো দেখছি কোনো ছেলেকে পাই কিনা, যার তার সাথে তো আমার বোনকে বিয়ে দিতে পারে না বলো। ছেলের বংশজাত দেখে তো বিয়ে দিতে হবে, না হলে আবার বোনটাকে তো খুব মারধর করবে আর অশান্তি করবে সংসারে। একটু সবুর করো গিন্নি, পরি তো আর ফেলনা নয় যে যার তার কাছে তাকে বিয়ে দিয়ে দেব। আর ওর বয়সে বা কি হয়েছে, আর কটা দিন যেতে দাও, তারপর একটু বয়স হোক, এমনিতেই বিয়ে দিয়ে দেবো। তোমার ওই বোনের বয়স কোন দিন হবে জানো? যেদিন আমি মরবো তারপর তোমার বোনের বয়স হবে, এর আগে নয়। কত বড় ধামড়ি মেয়ে হয়েছে, তবু তোমার চোখে ওকে ছোটই মনে হয়, তাই তো? কথা বলার সময় তো খুবই চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারে, আবার বিয়ের সময় হলেই বয়স ছোট হয়ে যায়। শোনো, আমি ভালোই ভালোই বলছি, আগামী কদিনের মধ্যে যদি তাকে বিয়ে না দিয়েছো তো দেখো আমার খারাপ রূপটা তুমি দেখতে পাবে। এ কি সব কাণ্ড রে বাবা! তুই কি এখানে থালা বাসন মাজছিস নাকি বন্যা নামিয়ে এনেছিস? উঠোনে যে এত সাবান পানি ফেলেছিস, এটাতে যদি আমি পিচ্ছিল খেয়ে পড়ে যাই তারপর তো কোমরের সব হাড়গোড় ভেঙে যাবে আমার। অসভ্য মেয়ে, কাজের যা ছিঁড়ি হচ্ছে তোর দিন দিন, মনে হচ্ছে তোকে এখন ঘাড় ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে আমার। ভালোই ভালো যদি কাজ করতে পারিস এই সংসারে থাকবি, নাহলে তোর লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবো। থালা বাসন পরে ধুবি, আগে উঠোনটা পরিষ্কার কর ভালো মতো। উঠোনে যদি একটু পানি থাকে তো ওই পানি তোকে জিব্বা দিয়ে চেটে খাওয়াবো। বৌদি, এখানে আমি থালা বাসন মাজছি তো নতুন নয়, আমি তো সবসময় এখানে থালা বাসন মাজি। এই পুরনো কুয়ো থেকে তো এক ফোঁটাও জল বেরোয় না, তাই পুকুর পাড় থেকে জল এনে এখানেই থালা বাসন মাজছি বছরের পর বছর। আর উঠোনে জল পড়লে সেটা তো রোদের তাপে শুকিয়ে যাবে। এটি এত কথা বলার কি আছে বৌদি বলো? সব কিছু নিয়ে এত পেঁচাও কেন? তুমি সবসময় খুঁজতে থাকো কিভাবে আমার একটা খোঁজ বের করা যায়, এভাবে চললে তো আমি মরে যাব বৌদি। কি, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করে কথা বলছিস? তোর এই মুখে মুখে উত্তর দেওয়ার জন্য তোরকে কিন্তু ভালোই একটা শিক্ষা দেব আমি, তুই অপেক্ষা কর। তোর দেখিস আমি কি করি। আমার মুখে মুখে তর্ক করার সাহস আমার স্বামীও আজ পর্যন্ত পায়নি। তুমি যা ইচ্ছে তাই করো বৌদি, আমি আর অন্যায়কে মেনে নিতে পারছি না। তুমি সবসময় আমার কাজে খুদ ধরতেই থাকো, নিজে তো একটা কাজও করো না, তার উপর আমার কাজে শুধু বাধা দাও আর কথা শোনাও। আমি এখন বুঝতে পেরেছি বৌদি, চুপ থাকলেই আরও মানুষ এসে জেকে বসে, আরও কথা শোনায়, তাই আমি আর চুপ থাকবো না, আমি এখন প্রতিবাদ করব। যেটা সত্য সেটা আমি সত্যই বলবো, যেটা মিথ্যে সেটা মিথ্যে। তোমার ভয়ে আমি সত্যকে মিথ্যে বলতে পারবো না বৌদি। এতে যদি আমার মৃত্যু হয় হোক, তবু আমি মানবো না এইসব আর। ও আচ্ছা, তা তুই প্রতিবাদ করতে শিখে গেছিস আমার সাথে। তোর এই প্রতিবাদের জন্য তোকে কিন্তু অনেক পস্তাতে হবে, এটা কিন্তু আমি বলে রাখলাম। নিজের জীবনটা খোয়াস না, বুঝেছিস? আমি যেভাবে বলি সেভাবেই শুনে চল, তাহলেই তোর সব থেকে ভালো হবে, নাহলে মরবি। আমি তো বলেছি বৌদি, যা হবার হোক, তবু তোমার অত্যাচার আমি একটুও সহ্য করতে পারবো না। আমি একটা মানুষ বৌদি, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, নিজের মতো করে বাঁচার স্বাধীনতা রয়েছে। তোমার এসব অত্যাচার আমি আরে বরদাস্ত করব না। এতে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। এখন থেকে সংসারের অর্ধেক কাজ আমি করব আর অর্ধেক কাজ তুমি করবে, এটাই আমার শেষ কথা।
আজ রাতেই হবে তোর শেষ রাত। এই বিষাক্ত অ্যাসিড দিয়ে তোর মুখটা যদি আমি পুড়িয়ে না দিয়েছি তো আমার নাম কমলা নয়। তোর কত বড় সাহস! তোর ওই রূপ আছে বলে তুই আমার সাথে এখন মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছিস। তুই যে কিসের দেমাক দেখাস সেটা কিন্তু আমি জানি রে, জানি। রূপের দেমাক দেখাস তাই তো? তোর ওই রূপটাকে আমি আজ রাতে চিনিয়ে নেব। জীবনের মতো তোর ওই কুৎসিত রূপ নিয়ে বেঁচে থাকতে হবে। সকালে উঠে নিজেকে নিজে চিনতে পারবি না, শুধু বলবি এটা কে, এটা কে, হা 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 হা। অসভ্য মেয়ে, যে নিজের স্বামী আজ পর্যন্ত আমার মুখে মুখে তর্ক করার সাহস পায়নি, আজ তুই আমাকে বললি যে অর্ধেক কাজ আমি করব আর অর্ধেক কাজ তুই করবি। অনেক প্রতিবাদী হয়ে গিয়েছিস তাই না? অনেক প্রতিবাদী। তোর ওই প্রতিবাদী মুখটাকে আমি শেষ করে দেব। আমার সাথে যে লাগতে যাবে তার আমি এই অবস্থা করব। আমাকে তুই চিনতে পারিনি? ছি ছি গিন্নি, তোমার মতো এরকম একটা অসভ্য মহিলা আমি কোনোদিনই দেখিনি। তুমি তোমার জেদের জন্য তুমি আমার বোনের মুখ পুড়িয়ে দিতে চেয়েছিলে তাই না? তোমার মতো গিন্নির আমার একদম প্রয়োজন নেই। আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি আর আমার পাপের শাস্তি বিধাতা স্বয়ং আমাকে দিয়ে দিয়েছেন। যেই পরীকে আমি অ্যাসিড বিষ দিতে গিয়েছিলাম সেই মুহূর্তে আমি পিচ্ছিল খেয়ে পড়ে নিজের উপরেই অ্যাসিড মেরে ফেললাম। আমি খুব খারাপ একটা মহিলা, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। পারলে আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমার কি অবস্থা হলো গো, আমার পুরো শরীর পুড়ে গেল গো। বৌদি, কেন বৌদি কেন? আমি তোমাকে নিজের বড় বোন ভাবতাম, আর তুমি আমার এত বড় ক্ষতিটা কিভাবে করতে গিয়েছিলে বলো? তবে তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তাহলে তোমায় আর কিছু বলবো না। তোমাকে শুধু একটা কথাই বলবো যে সবাই মিলেমিশে চললেই সব থেকে ভালো হয়। যে সংসারে একে অপরের প্রতি জেদ রয়েছে সেই সংসারে কোনো দিনও উন্নতি হবে না, কোনো দিনও সুখ আসবে না। এটা তুমি মনে রেখো বৌদি। আর তোমার চিকিৎসার জন্য আমরা শহরে কথা বলেছি, সেখানে নিয়ে যাব। আমাকে ক্ষমা করে দাও বোন, আমাকে ক্ষমা করে দাও। আমি ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি, আমি এই সংসারে খুব ভালো মতো চলবো। আমরা সবাই মিলেমিশে থাকবো। আমার খুব যন্ত্রণা হচ্ছে বোন, আমার একটু চিকিৎসার ব্যবস্থা করো, আমি বাঁচতে চাই।